আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও হাজির হয়েছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম অনলাইন ক্লাসে। মোহাম্মদ আল আমিন শেখ, কম্পিউটার জুনিয়র ইনস্ট্রাক্টর, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, সিএসএস গল্লামারি, খুলনা। তো আমি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম ক্লাসে রিভিউ ক্লাস শুরু করেছি। তো আজকে ক্লাস চ্যাপ্টার 2 অ্যালগরিদম। তো আজকে আমাদের বিষয় হচ্ছে অ্যালগরিদম, অ্যালগরিদমের বৈশিষ্ট্য, সুডোকোড কি, প্রোগ্রাম পরিকল্পনা কি, প্রোগ্রামিং পরিকল্পনার ধাপ সমূহ বর্ণনা করো, ফ্লোচার্ট কি, ফ্লোচার্টগুলো একে বর্ণনা করো, এবং সর্বশেষ যে কোশ্চেনটি থাকবে সেই কোশ্চেনটি হচ্ছে যে দুটি সংখ্যার মধ্যে যোগ করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করে দেখাও। তো অ্যালগরিদম কি? আমাদের দ্বিতীয় অধ্যায় আছে যে অ্যালগরিদম। অ্যালগরিদম কি? অ্যালগরিদম হচ্ছে কম্পিউটারের কোনো সমস্যার সমাধান করার জন্য যে নির্দিষ্ট ধাপ সমূহকে ক্রমবিন্যাস অনুসারে সাজানোই হচ্ছে অ্যালগরিদম। অর্থাৎ কোনো সমস্যার সমাধানের ধাপ সমূহকে ক্রমবিন্যাসকে বলা হয় অ্যালগরিদম। তো অ্যালগরিদম কি? অ্যালগরিদম হচ্ছে কোনো প্রোগ্রাম তৈরি করার সময় আমাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে। ওই প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু ধাপ অবলম্বন করতে হয়। ওই ধাপ সমূহ ক্রমবিন্যাসকে আমরা বলছি অ্যালগরিদম। তো অ্যালগরিদম হচ্ছে যে আমাদের অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য আছে, যে আমাদের অ্যালগরিদম যখন আমরা করব অবশ্যই আমাদের এই বৈশিষ্ট্যগুলো ফলো করতে হবে। তো অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা সেগুলো এখন হচ্ছে একটু দেখব। নাম্বার 1, অ্যালগরিদমের অবশ্যই ইনপুট থাকতে হবে। নাম্বার 2, প্রতিটি অ্যালগরিদমের আউটপুট থাকবে। নাম্বার 3, অ্যালগরিদম যথাসম্ভব ছোট ও সহজবোধ্য হতে হবে। একই ধরনের অ্যালগরিদম একই ধরনের অ্যালগরিদম ভিন্ন হতে পারে, কিন্তু মূল বক্তব্য একই হতে হবে। প্রতিটি অ্যালগরিদম সুস্পষ্ট
তৈরি করতে হবে। নাম্বার 6, অ্যালগরিদমের প্রতিটি ধাপ নির্দিষ্ট সময় অ্যালগরিদমের প্রতিটি ধাপ নির্দিষ্ট সময় থাকতে হবে। প্রতিটি অ্যালগরিদম অ্যালগরিদমের সমাপ্তি হতে হবে। অর্থাৎ আমি অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলো লিখেছি যে অ্যালগরিদমের অবশ্যই ইনপুট থাকতে হবে, প্রতিটি অ্যালগরিদমের আউটপুট থাকতে হবে, অ্যালগরিদম যথাসম্ভব ছোট ও সহজবোধ্য হতে হবে। একই ধরনের অ্যালগরিদম ভিন্ন হতে পারে কিন্তু মূল বক্তব্য একই হতে হবে। প্রতিটি অ্যালগরিদম সুস্পষ্ট ও সহজভাবে তৈরি করতে হবে। অ্যালগরিদমের প্রতিটি ধাপ নির্দিষ্ট সময় থাকতে হবে। প্রতিটি অ্যালগরিদম সমাপ্তি হতে হবে। অর্থাৎ এখানে অ্যালগরিদমের বৈশিষ্ট্য অনেক রয়েছে, তো সেখানে আমি মেজর কয়েকটি বৈশিষ্ট্য আমি এখানে লিখেছি। অর্থাৎ তোমরা বই থেকে আরো বৈশিষ্ট্য দেখে নিতে পারবে। অর্থাৎ বইয়ে এর থেকে অনেক বেশি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তোমরা এগুলোর পাশাপাশি অবশ্যই বই থেকে এর বৈশিষ্ট্যগুলা দেখে নিবে। তো সুডোকোড কি? সুডোকোডটা হচ্ছে যে আমরা অ্যালগরিদম পড়েছিলাম যে অ্যালগরিদমটা হচ্ছে যে নির্দিষ্ট কিছু ধাপ সমূহের ক্রমবিন্যাস, আর সুডোকোডটা হচ্ছে সুডোকোডটা কি কোন সমস্যা সমাধান করার জন্য প্রোগ্রামিং এর নির্দেশে কোন সমস্যার সমাধান করার জন্য প্রোগ্রামিং এর নির্দেশে নির্দিষ্ট ধাপসমূহ ইংরেজি ভাষার সংক্ষিপ্ত শব্দের মাধ্যমে লেখা হয় তাকে সুডোকোড বলে বা পিডিএল
বলা হয়। অর্থাৎ কোন সমস্যা সমাধান করার জন্য প্রোগ্রামিং এর নির্দেশে নির্দিষ্ট ধাপ সমূহ ইংরেজি ভাষার সংক্ষিপ্ত শব্দের মাধ্যমে লেখা হয়, তখন তাকে আমরা বলছি সুডোকোড বা পিডিএল। অর্থাৎ পিডিএল দ্যাট মিন্স আমরা প্রোগ্রাম ডিজাইন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ পিডিএল হচ্ছে প্রোগ্রাম ডিজাইন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা সুডোকোডকে আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, অর্থাৎ যে সেট কোন ধাপ সমূহের সেট অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ কোন প্রোগ্রামিং এর বা নির্দিষ্ট ধাপ সমূহকে আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকে আমরা বলছি সুডোকোড বা পিডিএল। অর্থাৎ প্রোগ্রাম ডিজাইন ল্যাঙ্গুয়েজ। কোন সমস্যা সমাধান করার জন্য প্রোগ্রামিং এর নির্দেশে নির্দিষ্ট ধাপ সমূহ ইংরেজি ভাষার সংক্ষিপ্ত শব্দের মাধ্যমে লেখা হয়, তখন তাকে আমরা সুডোকোড বা পিডিএল বলে থাকি। অর্থাৎ অনেক কোশ্চেন আসতে পারে পিডিএল কি বা প্রোগ্রাম ডিজাইন ল্যাঙ্গুয়েজ কি। অর্থাৎ পিডিএল এবং সুডোকোড ডেফিনেশন সেম, অর্থাৎ একই জিনিস। এখানে নামকরণ করা হয়েছে, আমরা সুডোকোডকে আবার পিডিএল বলছি, আবার পিডিএল কে আমরা সুডোকোড বলছি। অর্থাৎ এখন হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনা কি। অর্থাৎ প্রোগ্রাম পরিকল্পনাটা হচ্ছে যে আমরা কোন প্রোগ্রাম তৈরি করার পূর্বে ওই প্রোগ্রামটি কিভাবে করতে হবে, কেন করতে হবে, যে এগুলো আমরা ভেবে থাকি। অর্থাৎ প্রোগ্রাম প্ল্যানিং। প্রোগ্রামিং পরিকল্পনা। অর্থাৎ বড় কোনো প্রোগ্রাম তৈরি করার পূর্বে আমরা কি করে থাকি, ওই প্রোগ্রাম সম্পর্কে আমরা পূর্বে যে ধারণা বা পরিকল্পনা নিয়ে থাকি, সেই পরিকল্পনাটাই হচ্ছে যে আমাদের প্রোগ্রামিং পরিকল্পনা। অর্থাৎ কোনো প্রোগ্রাম তৈরি করার পূর্বে যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তখন তাকে প্রোগ্রামিং পরিকল্পনা বলা হয়। অর্থাৎ বড় কোনো প্রোগ্রাম তৈরি করার পূর্বে যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তখন তাকে প্রোগ্রামিং প্ল্যানিং বা পরিকল্পনা বলা হয়। আমাদের প্রোগ্রাম পরিকল্পনার 6টি ধাপ রয়েছে। তো আমরা এই ধাপগুলা এখন দেখব যে একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের আগে যে 6টি প্রোগ্রাম পরিকল্পনা করতে হয়, সেই প্রোগ্রামগুলা কি কি। 1 নম্বর হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ বা বিশ্লেষণ। নাম্বার 2 প্রোগ্রামে ইনপুট ও আউটপুট প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট নাম্বার 3 অ্যালগরিদম, ফ্লোচার্ট
উন্নয়ন 4 প্রোগ্রাম রচনা কম্পাইল নাম্বার 5 প্রোগ্রাম টেস্টিং ও ডিবাগিং নাম্বার 6 প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ। প্রোগ্রাম পরিকল্পনার ধাপ 6টি। একটি হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ বা বিশ্লেষণ, প্রোগ্রামে ইনপুট ও আউটপুট দিতে হবে, অ্যালগরিদমে ও ফ্লোচার্ট উন্নয়ন, প্রোগ্রাম রচনা ও কম্পাইল, প্রোগ্রাম টেস্টিং ও ডিবাগিং, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ। তো সমস্যা চিহ্নিতকরণ ও বিশ্লেষণটা কি জিনিস? প্রোগ্রাম তৈরি করার আগে অবশ্যই আমাদের সমস্যাটা চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করার পরে যে ওই প্রোগ্রামে কোনো ধরনের কোনো প্রবলেম বা সমস্যা আছে কিনা, ওই সমস্যা যদি থাকে সেটাকে চিহ্নিত করতে হবে এবং সেটাকে বিশ্লেষণ করে সমাধান করতে হবে। সেটা হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ বা বিশ্লেষণ। নাম্বার 2, প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট দিতে হবে, অর্থাৎ প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট অবশ্যই দিতে হবে, অর্থাৎ প্রোগ্রামে ইনপুট দিতে হবে এবং ওই ইনপুটকে প্রসেস করার ফলে আমাদের আউটপুট কি করতে হবে? আউটপুট আসবে, অর্থাৎ ইনপুট দেওয়ার পরে ওই ইনপুটকে আমাদের প্রসেস করার ফলে আমাদের একটা আউটপুট আসবে, সেই আউটপুটটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফল। নাম্বার 3 হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট উন্নয়ন। অ্যালগরিদম একটা প্রোগ্রাম তৈরি করার আগে অবশ্যই আমাদের আগে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে হবে, অর্থাৎ অ্যালগরিদম যদি সঠিক হয় তাহলে আমাদের প্রোগ্রামটাও সঠিক হবে, অর্থাৎ অ্যালগরিদম তৈরি করার পরে আমাদের ফ্লোচার্টটি তৈরি করতে হবে, অর্থাৎ অ্যালগরিদম তৈরি করলে আমরা ফ্লোচার্টও তৈরি করতে পারবো। অর্থাৎ অ্যালগরিদমটি হচ্ছে আমাদের যত সহজ হবে প্রোগ্রামটাও আমাদের তত সহজভাবে আমরা রচনা করতে পারবো। তো তারপরে আমাদের নাম্বার 4 আছে যে প্রোগ্রাম রচনা ও কম্পাইল। তারপরে ধাপ হচ্ছে আমাদের প্রোগ্রামকে রচনা করতে হবে, অর্থাৎ তৈরি করতে হবে এবং আমাদের কম্পাইলেশন করতে হবে যে প্রোগ্রামে কোনো ধরনের কোনো আমাদের প্রবলেম আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। নাম্বার 5, প্রোগ্রাম টেস্টিং এবং ডিবাগিং, অর্থাৎ প্রোগ্রাম রচনা করার পরে আমাদের ওই প্রোগ্রামটি সঠিকভাবে রচনা করা হয়েছে কিনা সেটাকে আমাদের কি করতে হবে? টেস্ট করতে হবে এবং কোনো ধরনের কোনো ভুল আছে কিনা সেটাকে আমাদের কি করতে হবে? সেটাকে চেক করতে হবে। নাম্বার 6, যে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ, অর্থাৎ প্রোগ্রাম তৈরি করার সর্বশেষ হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ, অর্থাৎ প্রোগ্রামটিকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে এবং সংরক্ষণ করে রাখতে হবে, যে কোনো সময় যদি আমরা প্রোগ্রামটিকে আমাদের ব্যবহার করতে চাই আমরা যেন সহজে সেটাকে ব্যবহার করতে পারি। এই ছিল যে প্রোগ্রাম পরিকল্পনার ধাপ। এখন আসি যে ফ্লোচার্ট। ফ্লোচার্ট কি? কোন সমস্যার সমাধানের জন্য যে নির্দিষ্ট যে ধাপ, ওই ধাপ সমূহকে যদি আমরা প্রবাহ চিত্র বা চিত্রের মাধ্যমে যদি আমরা উপস্থাপন করতে পারি সেটা হচ্ছে আমাদের
ফ্লোচার্ট। অর্থাৎ যদি লিখিতভাবে যদি আমরা যেটাকে প্রকাশ করব সেটাকে আমরা বলি অ্যালগরিদম, এবং যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেটাকে বলি আমরা ফ্লোচার্ট। তো আমাদের এখানে ফ্লোচার্ট আছে, যে কিছু ফ্লোচার্ট আছে যেগুলো আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করে থাকি। তো ফ্লোচার্ট গুলো একে বর্ণনা করো। তো ফ্লোচার্ট গুলো হচ্ছে, আমি নাম্বার 1 হচ্ছে আমাদের যে নাম্বার 1 এ যে অর্থাৎ নাম্বার 1 এটা হচ্ছে স্টার্ট এন্ড। অর্থাৎ এই সিম্বল যখন আমরা দেখব তখন যে এটা হচ্ছে আমাদের শুরু করার এবং শেষ করার সিম্বল, অর্থাৎ প্রতীক। অর্থাৎ প্রোগ্রামে এটা দ্বারা আমরা বুঝি যে এটা প্রোগ্রাম শুরু এবং এটা হচ্ছে শেষ। অর্থাৎ এটা দেখতে একটা ডিম্বাকৃতির মতো। নাম্বার 2 হচ্ছে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। অর্থাৎ কোন প্রোগ্রামে ইনপুট সংযোজন করার জন্য এই সিম্বলটি ব্যবহার করা হয়, এবং ওই ইনপুটকে প্রসেস করার ফলে আমরা যে আউটপুটটি পেয়ে থাকি সেই আউটপুটটি হচ্ছে আমরা এই সিম্বলের মাধ্যমে প্রকাশ করে থাকি। এটি দেখতে একটি সামুদ্রিকের মতো। নাম্বার 3 হচ্ছে প্রসেস। অর্থাৎ প্রক্রিয়াকরণ। অর্থাৎ প্রোগ্রামকে ইনপুট এবং আউটপুট প্রসেস করার ফলে আমরা এই চিত্রটি ব্যবহার করে থাকি। এটি দেখতে একটি আয়তক্ষেত্রের মতো। সিদ্ধান্ত অর্থাৎ এই চিত্রটি দ্বারা প্রোগ্রামকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সিম্বলটি ব্যবহার করা হয়। এটা হচ্ছে সাবরুটিন। বড় প্রোগ্রামকে ছোট ছোট মডিউলে ভাগ করাই হচ্ছে এই সিম্বলের কাজ। অর্থাৎ আরো অনেক সিম্বল রয়েছে, বই থেকে তোমরা আরো দেখতে পাবে। তো আমি এখানে কয়েকটি সিম্বল একে দেখিয়েছি, তোমরা বই থেকে দেখে নিও যে এখানে আরো অনেক প্রতীক আছে। তো এখন আমরা দেখব সর্বশেষ যে কোশ্চেনটি, সেটা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে যোগ করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করে দেখাও। অর্থাৎ আমরা সাধারণত দুইটি সংখ্যা যখন যোগ করি তখন কি করি, যে দুইটি সংখ্যা যোগ করি এবং যোগ করার ফলে যে যোগফলটা হয় সেই যোগফলটা আমরা আরেকটা সংখ্যার মধ্যে রেখে দিই। অর্থাৎ আমরা আগে বুঝেছি যে a ইকুয়াল টু, যদি আমরা বলি যে আমরা এখানে c ধরলাম, তাহলে a প্লাস b, অর্থাৎ a প্লাস b। অর্থাৎ এখানে c হচ্ছে a প্লাস b। অর্থাৎ a এর মান যদি আমাদের 5 হয় এবং b এর মান যদি আমাদের 2 হয়, তাহলে এখানে a এর মান 5, b এর মান 2, তাহলে 7। অর্থাৎ c ইকুয়াল টু 7। তাহলে এখানে c এর মানটা হচ্ছে 7। অর্থাৎ আমরা যদি আউটপুট দেখতে চাই, তাহলে এই 7 কে যদি আমরা আউটপুট দেখতে চাই, তাহলে আমাদের এই c কে আমাদের ডিসপ্লে করলে আমরা এই 7টাকে দেখতে পাবো। অর্থাৎ এখানে c এর মান হচ্ছে 7। সেম আমরা এই জিনিসটাই আমরা একটু অ্যালগরিদমের মাধ্যমে দেখব যে আসলে কি। আমরা যদি অ্যালগরিদমটা দেখি, স্টেপ 1 হচ্ছে স্টার্ট করতে হবে, স্টেপ 2 হচ্ছে ইনপুট নিতে হবে, স্টেপ 3
ইনপুটের মান সামের মধ্যে রাখতে হবে। স্টেপ 4, সামকে ডিসপ্লে করতে হবে। স্টেপ 5, ইন্ট। অর্থাৎ আমাদের প্রথমে কি করতে হবে, অ্যালগরিদমটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদের শুরু করতে হবে, তারপরে কি যে দুইটা যোগ করব সেই যোগ করার ইনপুট, যে দুইটা ইনপুট নিব সেই ইনপুট দুটো নিতে হবে। তারপরে ওই দুইটা যোগ করার ফলে আমরা কার মধ্যে কোন সংখ্যার মধ্যে রাখবো সেটা মধ্যে রাখতে হবে। অর্থাৎ আমরা এখানে বলেছিলাম c a plus b, অর্থাৎ a এবং b যোগ করে যোগফল, যে যোগফলটা হয়েছিল সেই যোগফলটা আমরা c এর মধ্যে রেখেছি। অর্থাৎ আমরা এখানে যে কোনো ভেরিয়েবল নিতে পারি, অর্থাৎ এখানে সাম ও নিতে পারি, c ও নিতে পারি। অর্থাৎ যেহেতু আমরা যোগ করছি এজন্য আমরা এখানে সাম নিয়েছি। তারপরে ওই সামটাকে যদি আমরা ডিসপ্লে করি তাহলে আমরা সেটা আউটপুট দেখতে পাবো, ইন্ট। তাহলে আমরা এখন ক্লোজআপটা যদি দেখি, যে প্রথমে আমরা কি করেছিলাম, শুরু করার সিম্বলটা কি, এটা স্টার্ট। তারপরে কি করেছিলাম, দুইটা ইনপুট নিয়েছিলাম, ইনপুট ধরি a এবং b নিয়েছিলাম। তারপরে কি যোগ করতে হবে, তার মানে কি প্রসেস করতে হবে। তাহলে সাম ইকুয়াল টু a প্লাস b। তাহলে এখন আমাদের আউটপুট দেখতে হবে। সাম, তারপরে শেষ। তো আমরা এখানে অ্যালগরিদম দেখলাম, পাশাপাশি আমরা প্রসেসটিও দেখেছি। তো এই ছিল আজকের ক্লাসে। যদি এই ক্লাসে বুঝতে কাউকে সমস্যা হয় বা বুঝতে প্রবলেম হয় অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।